আজকে আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের কিছু প্রবলেম করব। প্রথম প্রবলেম হচ্ছে শূন্যস্থানে ই ইজ ইকুয়াল টু 2i প্লাস 4j প্লাস 7k এবং ওই তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটি ক্ষেত্রফল আছে, যে ক্ষেত্রফলটি হচ্ছে s ইজ ইকুয়াল টু 10k। এই ক্ষেত্রফলটির মান হচ্ছে 10 আর দিক হচ্ছে k ভেক্টরের দিকে। এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস, এটাই ফ্লাক্সের সংজ্ঞা, তাই না? বা এইখানে যেহেতু এস আছে তাহলে ডিএস লিখবো না, এস লিখব। ই ডট এস, ই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? ই ইজ ইকুয়াল টু 2i প্লাস 4j প্লাস 7k ডট 10k। আয়ের সঙ্গে কে ডট প্রোডাক্ট করলে 0 হয়, জে এর সঙ্গে কে এর ডট প্রোডাক্ট করলে 0 হয়, সুতরাং এই দুটি টার্মের জন্য ডট প্রোডাক্ট 0 0 হবে। এগুলো আর লেখার দরকার নেই। তাহলে এই 7k এর সঙ্গে 10k এর যদি ডট প্রোডাক্ট করা যায় তাহলে হবে 7 ইন্টু 10 ইন্টু 1, কে ডট কে 1 হয়, তাহলে এটা কত হয়ে গেল? 70 ইউনিট। ইউনিটটা লিখতে হবে। এই ইউনিটটা আমরা জানি না, যেহেতু ই এর ইউনিট এস এর ইউনিট দেওয়া নাই, সেই জন্য আমরা ইউনিট লিখলাম। অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইউনিট অফ ই অ্যান্ড এস, দিস ইউনিট উইল বি চুজেন। তাহলে আমরা ফ্লাক্স কত হবে সেটা বের করে ফেলেছি। দ্বিতীয় প্রশ্নটি হলো 1 মিটার বাহু বিশিষ্ট কে আপেক্ষিক তড়িৎভেদ্যতার একটি ঘনকের কেন্দ্রে কিউ কুলম্ব আধান আছে, তাহলে ঘনকের প্রতিটি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? এইটা একটা ঘনক যা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই ঘনকের কেন্দ্রে কিউ কুলম্ব আধান রাখা আছে, তাহলে প্রত্যেকটি তলের মধ্যে দিয়ে ঘনকের কটা তল হয়? মোট 6খানা তল হয়। 1 2 3 4, এই সামনে একটা পেছনে একটা, 6টা মোট তল হয়। তাহলে 6টি তলের প্রত্যেকটার মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স যাবে সেইটা বের করতে হবে। এই কিউ আধানটা যদি একবারে কেন্দ্রে থাকে, একবারে মধ্যেখানে থাকে, তাহলে ঘনকের এই বিন্দু সাপেক্ষে ঘনকের প্রতিসাম্য থেকে, তলগুলোর যে প্রতিসাম্য, তার থেকে বোঝা যায় প্রত্যেকটি তল দিয়ে কিন্তু সমান সংখ্যক বলরেখা অতিক্রান্ত হবে, অর্থাৎ সমান ফ্লাক্স, প্রত্যেকটা তলের মধ্যে দিয়ে সমান ফ্লাক্স প্রবাহিত হবে। এই ফ্লাক্সটা কত হবে সেটা বের করি। আমরা গসের সূত্রে পড়েছিলাম যে যদি কোনো একটা এই 6খানা তল মিলে একটা বদ্ধতল তৈরি করছে, তাহলে এই মোট কতখানি ফ্লাক্স এই বদ্ধতলের মধ্যে দিয়ে যাবে? মোট যে ফ্লাক্স এই বদ্ধতলের মধ্যে দিয়ে, 6খানা বদ্ধতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স যেটা প্রবাহিত হবে সেটা হচ্ছে কিউ বাই এপসিলন ইজ ইকুয়াল টু কিউ বাই কাপ্পা এপসিলন নট। এই যে কাপ্পা আপেক্ষিক তড়িৎভেদ্যতার একটি ঘনকের কেন্দ্রে কিউ আছে, তাহলে কাপ্পা এপসিলন নট ওপর দিয়ে কিউ, এটা হচ্ছে মোট ফ্লাক্স। তাহলে এই ফ্লাক্সটাই 6টা তলের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে প্রতিটি তলের মধ্যে দিয়ে ফ্লাক্স 1/6 ইন্টু কিউ বাই কাপ্পা এপসিলন নট। যেহেতু 6টার মধ্যে দিয়ে সমান ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে কী হবে? 1/6 হয়ে যাবে। তাহলে প্রতিটি তলের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে সেটা আমরা বের করলাম। এখন এই যে বাহুটা 1 মিটার না হয়ে অন্য কিছু হলেও প্রত্যেকটি তলের মধ্যে দিয়ে ফ্লাক্স কিন্তু এটাই হতো, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে বাহুর কোনো রোল এই রাশিমালার মধ্যে কিন্তু নাই। সুতরাং যদি এটা ঘনক হয়, সবসময় একটা ঘনক হলে পরে বাহুর দৈর্ঘ্য যাই হোক না কেন, প্রতিটি তলের মধ্যে দিয়ে ফ্লাক্স 1/6 কিউ বাই কাপ্পা এপসিলন নটই হবে। আর একটা জিনিস, এই কিউ আধানটা যদি কেন্দ্রে না থেকে অন্য কোথাও হতো, তাহলে কিন্তু প্রতিটি কেন্দ্রে না হয়ে অন্য কোথাও হলে প্রতিটি তলের মধ্যে দিয়ে সমান ফ্লাক্স যেত না, তখনও মোট ফ্লাক্স কিন্তু
কিউ বাই কাপ্পা এপসিলন নটই হতো, কিন্তু প্রত্যেকটি তলের মধ্যে দিয়ে তখন আর সমান ফ্লাক্স যেত না, কোনোটার মধ্যে দিয়ে বেশি কোনোটার মধ্যে দিয়ে কম ফ্লাক্স। 3 নম্বর প্রশ্ন হলো 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলীয় খোলক, এই যে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলীয় খোলক আছে, কুড়ি সেন্টিমিটার মানে হচ্ছে 2.2 মিটার। গোলীয় খোলকের ওপরের তলে 20 মাইক্রোকুলম্ব আধান দেওয়া আছে, 20 মাইক্রোকুলম্ব আধান দেওয়া আছে। এখন খোলকের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার অর্থাৎ এই রকম জায়গায় 15 সেন্টিমিটার মানে হচ্ছে 0.15 মিটার, 0.15 মিটার দূরত্বে কত ইলেকট্রিক ফিল্ড হবে, এবং 40 সেন্টিমিটার অর্থাৎ 0.4 মিটার দূরত্বে কতখানি ইলেকট্রিক ফিল্ড হবে সেটা বের করতে হবে। তাহলে এই 0.15 মিটার বা 15 সেন্টিমিটার যে দূরত্ব সেটা কিন্তু গোলকীয় খোলকের ব্যাসার্ধের তুলনায় ছোট, অর্থাৎ ভেতর দিকে অবস্থিত, এই বিন্দুটা ভেতর দিকে অবস্থিত। আমরা পড়েছিলাম যে যদি আর ইজ লেস দেন এ হয়, অর্থাৎ যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি সেই বিন্দুটা যদি গোলকীয় খোলকের ব্যাসার্ধ থেকে কম হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হয়, ইলেকট্রিক ফিল্ড হয় 0। কারণ এই বিন্দুকে নিয়ে যদি আমরা একটা গোলক কল্পনা করি এই বিন্দুটাকে কেন্দ্র করে, তাহলে তার মধ্যে কোনো চার্জ কিন্তু থাকবে না। ওটা চার্জটা কোথায় আছে, বাইরে আছে, খোলকটা বাইরে আছে, সুতরাং চার্জ বাইরে আছে। সুতরাং এতে এই গোলকের উপরে ভেতর দিককার যে গোলকটা তৈরি হবে তার ওপরে কোনো জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, অর্থাৎ 20 সেন্টিমিটার যে দূরত্ব তার ভেতর দিকে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কিন্তু এই যে 40 সেন্টিমিটার বা 0.4 মিটার যেটা বাইরের দিকে আছে, গোলকীয় খোলকের বাইরে আছে, সেখানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু থাকবে। সেই সূত্রটা কি, আর যদি এর থেকে বড় বা সমান হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড হয় 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। কিউ কি, কিউ হচ্ছে গোলকীয় খোলকের উপর থাকা চার্জ, আর হচ্ছে দূরত্ব, তাই তো? তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু পেয়ে যাব। ই ইজ ইকুয়াল টু তাহলে কী পাবো, 1/4 পাই এপসিলন নটের ভ্যালু হচ্ছে 9 × 10⁹। কিউ ইজ ইকুয়াল টু কত আছে, কিউ ইজ ইকুয়াল টু আছে 20 মাইক্রোকুলম, মানে 20 × 10⁻⁶, মাইক্রো মানে 10⁻⁶। আর আর হচ্ছে 0.4, তাহলে 0.4 স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড কত হবে, নিউটন পার কুলম। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে 1.125 × 10⁶ নিউটন পার কুলম। সুতরাং এই 40 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 40 সেন্টিমিটার দূরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড হবে 1.125 × 10⁶ নিউটন পার কুলম। আর ভেতর দিকে অর্থাৎ 15 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। পরবর্তী প্রশ্নটি হলো কোনো স্থানে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু 2I + 3J নিউটন পার কুলম। প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র আছে আর কি, ওইখানে 0.5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে YZ তলের ও XY তলের সমান্তরালে ধরলে তার মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে সেটা নির্ণয় করতে হবে। সে দেখা যাক ব্যাপারটা কীরকম আছে। এটা আমাদের ত্রিমাত্রিক তল আছে, হ্যাঁ, এদিকটা হচ্ছে এক্স, এদিকটা ওয়াই, আর এদিকটা জেড। এখন একটা ইলেকট্রিক ফিল্ড আছে 2I + 3J। 2I + 3J মানে মোটামুটি এই দিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে। ই এর দিক তাহলে কী হবে, এই দিকটা হবে ই, এটা ই। এখন একটা বর্গাকার পাত আছে যেটা 0.5
মিটার বাহু বিশিষ্ট, 0.5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত। প্রথমে ওয়াইজেড তল কোনটা, এই যে এটা হচ্ছে ওয়াইজেড তল, এই তলটা হচ্ছে ওয়াইজেড তল এটা। তাহলে এর সঙ্গে সমান্তরাল করে ধরলে কীরকম ধরা হবে, এই রকম ধরা হবে, এরকম, অর্থাৎ এক্স অক্ষের দিকে এর সঙ্গে সমান্তরাল যে তলটা হবে তার দিক কোন দিকে হবে, এক্স অক্ষের দিকে হবে। কারণ এই তলের সঙ্গে যদি সমান্তরাল করে একে ধরি, তাহলে এই তলের যেদিকে দিক হবে এর দিকটাও তাই হবে, সেই দিকেই হবে। এই তলের দিক কোন দিকে হবে, ওয়াইজেড তলের দিক হবে ওয়াইজেড তলের সঙ্গে লম্ব দিকে। ওয়াইজেড তলের সঙ্গে লম্ব দিক কোন দিকে আছে, এক্সের দিকে আছে। সুতরাং ওয়াইজেড তলের দিক হলো এক্সের দিক। তাহলে এই যে 0.5 মিটার বাহু বিশিষ্ট যে বর্গাকার পাতটি তার দিকও হবে এক্সের দিকে। তাহলে এস ইজিক্যাল টু কত হলো, এস ইজিক্যাল টু হলো 0.5 মিটার বাহু বিশিষ্ট, তাহলে ক্ষেত্রফলের মান হবে 0.5 স্কোয়ার। এটা হলো মান। আর দিক কোন দিকে হবে, দিক হবে এক্সের দিকে, অর্থাৎ আই ক্যাপ। তাহলে এটা কত হবে, হবে 0.25 আই ক্যাপ। তাহলে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স হবে ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস। ই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, ই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2i প্লাস 3j ডট এস ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 0.25 আই। তাহলে এই আয়ের সঙ্গে আয়ের ডট হবে, এখানে একটা ভ্যালু পাবো, কত ভ্যালু পাবো, 0.25 আর 2 গুণ করলে পাবো 0.5, আই ডট আই ইজ ইকুয়াল টু 1। সুতরাং এইটা হচ্ছে ভ্যালু। আর জে এর সঙ্গে আয়ের যদি ডট গুণফল করি 0 হবে, সুতরাং এটা গুণ করার কোনো মানে হয় না, শুধু আয়ের সঙ্গে আই ডট করে যেটা পাচ্ছি সেটাই এইটাই। এটা তাহলে কত হলো, 0.5 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তাহলে এইটা হচ্ছে ফ্লাক্স, কার মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে, এই যে এই তলটার মধ্যে দিয়ে। এখন নেক্সট কোশ্চেনে বলছে যে তলটা যদি এখানে না ধরে এক্স ওয়াই তলের সঙ্গে সমান্তরাল ধরি, এক্স ওয়াই তলের সঙ্গে সমান্তরাল ধরলে দিকটা কোন দিকে হবে, এক্স ওয়াইয়ের যেদিকে দিক হবে সেদিকেই। এক্স ওয়াই তলের দিক কোন দিকে, জেডের দিকে। তাহলে তলটা দেখতে কীরকম হবে, তলটা দেখতে হবে এখন এইরকম, জেডের দিকে। ওই তলটাকে এখন আমরা কোন দিকে ধরেছি, এরকম করে ধরেছি। তাহলে এখন নেক্সট, এটা 1 নম্বর ক্ষেত্রে হয়েছিল। আর 2 নম্বর ক্ষেত্রে কি, 2 নম্বর ক্ষেত্রে এস ইজিক্যাল টু, মান পাল্টাবে না কারণ এর বাহুর দৈর্ঘ্য চেঞ্জ হয়নি। তাহলে 0.25 দিক কোন দিকে হয়ে গেল, জেডের দিকে, অর্থাৎ কে ভেক্টর, কে ইউনিট ভেক্টর। তাহলে এখন ফ্লাক্স কত হবে, এটা 1 নম্বরের ক্ষেত্রে বের করলাম। 2 নম্বরের ক্ষেত্রে ফ্লাক্স হবে ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস, আগের মতোই। ই ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j ডট 0.25 কে। এখানে আয়ের সঙ্গে কে ডট গুণফল 0 হবে, আয়ের সঙ্গে কে ডট গুণফল 0 হবে, প্লাস জে এর সঙ্গেও কে ডট গুণফল 0 হবে। সুতরাং মোট ফ্লাক্স কিন্তু 0 হয়ে গেল। কেন হলো, এখানে ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে, আর ক্ষেত্রফল কোথায় আছে, এখানে আছে। এই যে ইলেকট্রিক ফিল্ডটা ক্ষেত্রফলের সঙ্গে সমান্তরাল আছে, ক্ষেত্রফলের সঙ্গে সমান্তরাল আছে, অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের সঙ্গে লম্ব আছে। ক্ষেত্র ভেক্টরের দিক কোন দিকে, এই দিকে। আর এই ভেক্টরটা কোথায় আছে, এই তলে আছে। মাঝখানকার অ্যাঙ্গেল কত হলো, 90 ডিগ্রি। সেই জন্যই ডট গুণফলটা 0 হয়েছে। তাহলে বোঝা গেল এইখানে কোনো ফ্লাক্স হবে না, কিন্তু এখানে ফ্লাক্স হবে। কারণ ইলেকট্রিক ভেক্টরটা জাস্ট আমি যদি শিফট করি, আমরা জানি যে কোনো একটা ভেক্টরকে আমরা সমান্তরালভাবে শিফট করাতে পারি। সমান্তরালভাবে এখানে যদি শিফট করিয়ে দিই তাহলে কিন্তু ইলেকট্রিক ভেক্টরটা এই তলটাকে ছেদ করে যাচ্ছে। সুতরাং এখানে ফ্লাক্স হবে। এখানে কিন্তু আমরা যদি এটাকে এখানে শিফট করাই তাহলে কিন্তু ছেদ করে যাচ্ছে না, এর ওপরে থাকছে, ক্ষেত্রফলটার ওপরে থাকছে কিন্তু ছেদ করছে না। সেই জন্য এখানে কোনো ফ্লাক্স হবে না, কিন্তু এখানে ফ্লাক্স হবে। এবার আরেকটি কোশ্চেনের অ্যান্সার আমরা বের করব। কোশ্চেনটা হচ্ছে
পরমাণুর গঠন যদি এরকম হয় যে পরমাণুর কেন্দ্রে প্লাস জেডি আধানযুক্ত নিউক্লিয়াস আছে, তার মানে এইখানে কেন্দ্রে প্লাস জেডি আধান আছে, যেহেতু নিউক্লিয়াস তাহলে এখানে পজিটিভ আধান থাকবে, তাহলে এটা পজিটিভ জেডি আধান আছে। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বড় হাতের আর ব্যাসার্ধের একটি গোলকের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, এইখানে নেগেটিভ চার্জ আছে, এই গোলকটার মধ্যে কি আছে, নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন আছে। কতখানি এই ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে বড় হাতের আর। তাহলে বাকি অংশে কি আছে, ইলেকট্রন আছে এবং সমান ঘনত্বযুক্ত, সব জায়গায় সমান ঘনত্বযুক্ত আছে। সেই ঘনত্বটা যদি আমরা রো ধরি, তাহলে পরে এই ভলিউম, এখানকার যে আয়তন, সেই আয়তন দিয়ে একে গুণ করলে মোট নেগেটিভ চার্জ কতখানি আছে সেইটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা ধরলাম যে বাকি অংশে রো ঘনত্বযুক্ত নেগেটিভ চার্জ ছড়িয়ে আছে আর ব্যাসার্ধের বৃত্তের মধ্যে। এই কেন্দ্র থেকে আর দূরত্বে, ছোট হাতের আর, কেন্দ্র থেকে অর্থাৎ নিউক্লিয়াস থেকে ছোট হাতের আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করতে হবে। আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করতে হবে। এখন এই আর দূরত্বটা আমরা বাইরে পেতে পারি অথবা ভেতরে পেতে পারি, দু ক্ষেত্রেই হতে পারে না, বাইরেও পেতে পারি ভেতরেও পেতে পারি। আর ছোট হাতের আর, এখানে দুখানা কেস হতে পারে। কেস 1, ছোট হাতের আর ইজ লেস দেন বড় হাতের আর, আর কেস 2 যেখানে আর ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর। এই দুখানা কেস হতে পারে। তো এখানে একটা কথা বলে দেওয়া আছে যে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। তার মানে এই যে পরমাণুটা আছে, এটা তো পরমাণুর বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে মোট যে চার্জ আছে সেইটা 0। সুতরাং এখানে নেগেটিভ চার্জ কত হবে, নেগেটিভ চার্জ হবে, আমরা এখানে নেগেটিভ চার্জটা বের করি। নেগেটিভ চার্জ ঘনত্ব ইন্টু আয়তন। আয়তন কত, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আমরা জানি যে আর ব্যাসার্ধের একটা গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। যেহেতু এই গোটা পরমাণুটা তড়িৎ নিরপেক্ষ হবে, তাহলে নেগেটিভ চার্জ আর এই যে পজিটিভ চার্জ আছে এরা সমান হবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু জেডি হবে। এতটুকু আমি প্রথমে জেনে নিয়েছি। প্রথমে আমরা কেস 1 করব। কেস 1-এ কি ধরেছি, কেস 1-এ ধরেছি আর বড় হাতের আরের থেকে ছোট আছে। তাহলে এই যে ছোট আরের সমান ব্যাসার্ধ নিয়ে একটা আমরা কি করলাম, গোলক কল্পনা করলাম। এখানে একটা কি করলাম, গোলক কল্পনা করলাম ভেতর দিকে, কারণ এখন আমার বিন্দুটা ভেতরে আছে। ভেতরের যে গোলকটা আছে তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ আর, তার ব্যাসার্ধ আর। আচ্ছা ঠিক আছে, কেস 1 প্রথমে আরটাকে আর প্রাইম ধরছি, হ্যাঁ, পরেরটাতে আর ধরছি আর প্রথমটাতে আর প্রাইম ধরছি, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে আর প্রাইমটা হচ্ছে বড় হাতের আরের থেকে ছোট, আর ছোট হাতের আর যেটা আছে সেটা বড় হাতের আরের থেকে বড় বা সমান। তাহলে প্রথম কেসে যখন আর প্রাইম হলো, তখন এই গোলকটার ভেতর দিকে আমরা সবসময় গোলীয় তলের ভেতর দিয়ে কতখানি আধান আছে সেইটাই ইউজ করেছি। যখন গসের সূত্র ব্যবহার করে ইলেকট্রিক ফিল্ড বের করেছি, তখন ভেতর দিয়ে কতখানি আধান আছে সেটা নির্ণয় করেছি। এই গোলকটার উপরে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, তখন এর ভেতর দিয়ে কতখানি আধান আছে সেটা জানা দরকার। এর ভেতরে পজিটিভ আধান কত আছে, জেড ই। তাহলে পজিটিভ আধান জেড ই, আর নেগেটিভ আধান কত আছে, নেগেটিভ আধান আছে চার্জের ঘনত্ব ইন্টু আয়তন। এখানে আয়তনটা ভি প্রাইম হবে, কারণ আমরা এখানে আর প্রাইম ধরেছি, তাহলে আয়তনটাও চেঞ্জ হয়ে যাবে। ভি আয়তনটা কোনটা, ভি আয়তনটা গোটাটা,
বড় হাতের আরের জন্য যে আয়তনটা সেটা হচ্ছে ভি আয়তন। তাহলে ছোটো হাতের আর প্রাইমের জন্য যে আয়তনটা সেটা ভি প্রাইম। এটা ইজ ইকুয়াল টু তাহলে কী হবে, রো ইন্টু 4/3 পাই আর প্রাইম কিউব, কারণ আমরা গোলকটা কোনটা ধরেছি, আর প্রাইম ব্যাসার্ধের গোলক ধরেছি। তাহলে নেগেটিভ আধান কত হলো, এতখানি নেগেটিভ আধান হলো। এখান থেকে রো এর ভ্যালুটা বের করে না এখানে বসাবো। এখান থেকে রো এর ভ্যালু বের করে যদি বসাই, এখান থেকে রোটা প্রথমে বের করে নিই। রো ইজ ইকুয়াল টু 3/4, নিচে দিকে হবে পাই বড় হাতের আর কিউব, ওপর দিকে হবে জেডি। রো রেখে দিয়ে অন্যগুলোকে জাস্ট এদিকে সাইড চেঞ্জ করেছি, করলে এটা হবে। তাহলে নেগেটিভ আধান কত হলো, রো এর জায়গায় এই ভ্যালুটা বসাবো। রো এর জায়গায় এই ভ্যালুটা বসালে হচ্ছে 3/4 ZE পাই আর কিউব ইন্টু রো এর জায়গাটা বসালাম আর বাকিটা এখানে থেকে গেল 4/3 পাই আর প্রাইম কিউব। 3 কাটবে, 4 পাই কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো ZE ইন্টু আর প্রাইম বাই আর হোল কিউব। তাহলে মোট আধান কত হলো ভেতর দিকে গোলকের আধানে, আর প্রাইম ব্যাসার্ধের গোলকের ভেতর মোট আধান যদি আমরা কিউ ধরি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হলো, কিউ ইজ ইকুয়াল টু হলো পজিটিভ আধান কতখানি আছে জেডি, আর নেগেটিভ আধান কতখানি আছে জেড ই ইন্টু আর প্রাইম বাই বড় হাতের আর কিউব। তাহলে এখান থেকে জেড ই যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে কি পাচ্ছি 1 মাইনাস আর প্রাইম বাই আর হোল কিউব, এতখানি চার্জ পাচ্ছি। তাহলে এই যে আর প্রাইম ব্যাসার্ধের যে গোলক আছে তার মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত হবে, মোট ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু এস। কেন, কারণ এইখানে সব জায়গায় কী হবে, ই এর দিক লম্বভাবে বাইরের দিকে হবে আর ডিএসের দিকও লম্বভাবে বাইরের দিকে হবে। সুতরাং ই এবং ডিএসের মাঝখানকার অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে কস থিটা 1 হয়ে যাবে। আমরা ফাই ইজ ইকুয়াল টু কি জানি, ই ডিএস কস থিটা ইন্টিগ্রেশন ই, আচ্ছা লিখেই দিই, ই ডিএস কস থিটা। এখানে ডিএসটার দিক আর ই এর দিক সমান হবে, এটা কোত্থেকে পেলাম, এটা প্রতিসাম্য থেকে। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1 হবে, থিটা 0 হলে পরে। আর সব জায়গায় ই এর ভ্যালু সমান হবে, কারণ কেন্দ্র থেকে গোলকের উপর সব জায়গাকার দূরত্ব সমান আছে। তাহলে ইর মান যেহেতু সমান কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর ডিএস এর ইন্টিগ্রেশন এস হয়ে গেল। এস কত, এস হচ্ছে 4 পাই আর প্রাইম স্কয়ার, যেটা হচ্ছে আর প্রাইম ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তাহলে এইটাই ফাই। আবার আগে ফাই ইজ ইকুয়াল টু কী পেয়েছি, কিউ বাই এপসিলন। তাহলে কিউ বাই এপসিলন যদি হয়, কিউ ইজ ইকুয়াল টু কি, জেড ই 1 মাইনাস আর প্রাইম কিউব বাই আর কিউব বাই এপসিলন। সুতরাং এখান থেকে আমরা ই যেটা বের করতে পারবো সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি হলো, জেড ই বাই 4 পাই এপসিলন, আর স্কোয়ারটা এর নিচে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে 1 বাই আর প্রাইম স্কোয়ার, আর প্রাইম স্কোয়ার এটা মাইনাস ওপর দিকে একটা আর প্রাইম থেকে যাবে, আর স্কোয়ার দিয়ে যদি ভাগ করি 1 বাই আর স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এখানে মাইনাস আর স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে উপর দিকে একটা আর প্রাইম থাকছে আর নিচে দিকে আর কিউব থাকছে। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। কোথায়, ভেতর দিকের কোনো বিন্দু আর প্রাইমে। বাইরের দিকে
কেস টু এ কী হবে সেটা দেখা যাক। কেস টু, যেখানে ইলেকট্রিক ফিল্ড আমরা বাইরে বের করতে চাইছি, পরমাণুর বাইরে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি তখন কি করব, এইখানে একটা গোলক কল্পনা করব, এই বড় গোলকটা কল্পনা করব। এই বড় গোলকের ভেতর দিকে মোট চার্জ কত আছে? পজিটিভ চার্জ আছে জেডই, আর নেগেটিভ চার্জ কত আছে? নেগেটিভ চার্জও আছে জেডই, কারণ পরমাণু সামগ্রিকভাবে নিস্তড়িত, সুতরাং ভেতর দিকে পরমাণুতে মোট চার্জ কত হবে? 0 হবে। আগে কেন হয়নি? তাহলে প্রথম কেসে কেন 0 হয়নি? প্রথম কেসে 0 হয়নি তার কারণটা হচ্ছে আমরা গোটা পরমাণুটা নিইনি, এই এতটুকু অংশ কেটে নিয়েছিলাম। তাহলে এই অংশে যে নেগেটিভ চার্জটা আছে সেটা কিন্তু বাদ চলে গেছিল। তাহলে পজিটিভ চার্জ তো জেডই ছিল, কিন্তু নেগেটিভ চার্জ জেডই ছিল না, জেডি থেকে একটু কম ছিল। সেই জন্য এক্সট্রা কিছু পজিটিভ চার্জ কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম, তার জন্য একটা ফ্লাক্স আমরা পাচ্ছিলাম, এবং সেই ফ্লাক্সের জন্য ইলেকট্রিক ফিল্ডও পাচ্ছিলাম। কেস টু এ পজিটিভ চার্জ কত হচ্ছে? পজিটিভ চার্জ জেডি হচ্ছে, কারণ নিউক্লিয়াসে জেডি পরিমাণ চার্জ আছে, আর নেগেটিভ চার্জ কতখানি আছে? সেটাও আছে জেডই পরিমাণ, কারণ বাইরের দিকে যে ইলেকট্রন আছে তার মোট যে চার্জ সেটা হচ্ছে জেডই, নাহলে নিস্তড়িত দিতে হবে না। তাহলে মোট চার্জ আর ব্যাসার্ধের, এখন আর ব্যাসার্ধের গোলকটা আমরা ধরছি, আগের ক্ষেত্রে আর প্রাইম ব্যাসার্ধ ধরেছিলাম, এখন আর ব্যাসার্ধ। গোলকের মধ্যে মোট চার্জ কত আছে? জেডি মাইনাস জেডি, এটা পজিটিভ এটা নেগেটিভ, সুতরাং জেডি মাইনাস জেডি ইজ ইকুয়াল টু 0। তাহলে গোলকের ভেতর দিকে মোট চার্জ যদি 0 হয় তাহলে মোট ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ 0/এপসিলন 0 হয়। আগের মতোই থিটাটা 0 হবে, কারণ গোলকের ক্ষেত্রে ই এর দিক আর ডিএস এর দিক একই হয়, ডিএস ভেক্টর যেটা, ই এবং ডিএস ভেক্টরের দিক একই হয়, সুতরাং কস থিটা ইজ ইকুয়াল টু 1। এবং ই গোলকের তলের ওপরে সব জায়গায় সমান, কারণ কেন্দ্র থেকে গোলকের উপরের প্রত্যেকটা বিন্দু দূরত্ব আর যেটা সমান, সুতরাং ই এর ভ্যালুও সমান হবে, অর্থাৎ কনস্ট্যান্ট হবে। ই বাইরে থাকলো ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু 0, সুতরাং ই ইজ ইকুয়াল টু 0। তাহলে ই কত বেরোলো? 0। তাহলে যখন আমরা এক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে পরমাণুর বাইরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে যাচ্ছি, তখন ভ্যালু কত আসছে ইলেকট্রিক ফিল্ডের? 0। কিন্তু ভেতরে, অর্থাৎ পরমাণুর ভেতরে কিন্তু 0 আসছে না, কিছু একটা ফাইনাইট ভ্যালু আসছে, যেটা হচ্ছে ZE/4πε ব্র্যাকেট 1/r² মাইনাস r'/r³ বড় হাতের আর। আমাদের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উল্লম্ব পাত, এই যে এটা দীর্ঘ আছে, দীর্ঘ মানে হচ্ছে অসীম, অসীম উল্লম্ব পাত সোজা এরকম উপর দিকে উঠে গেছে, পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? সিগমা, কুলম্ব পার মিটার স্কোয়ার। এখন এম ভরের ও প্লাস কিউ আধানযুক্ত, প্লাস কিউ কুলম্ব, অবশ্যই এখানে কুলম্ব কথাটা লেখা উচিত ছিল। কুলম্ব আধানের ধাতব গোলক একটা, যেটার আধান হচ্ছে প্লাস কিউ কুলম্ব এবং ভর হচ্ছে এম কেজি। এই ধাতব গোলকটিকে একটি সুতোর সাহায্যে, এই যে সুতো আছে, সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। এখন এটা যেহেতু পজিটিভ চার্জযুক্ত এবং এটাও পজিটিভ চার্জযুক্ত, তাহলে এই পাত কিন্তু একে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এটা এর থেকে দূরে সরে যাবে এবং একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে এটা সাম্যাবস্থায় আসবে, অর্থাৎ সেখানে গিয়ে স্থির হবে। সাম্যাবস্থায় থাকা অবস্থায় এখানে যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে হবে, এই থিটা অ্যাঙ্গেলটার মানটা বের করতে হবে। তো আমরা বের করার জন্য কি করব, আমরা আগেও মেকানিক্স যখন পড়েছিলাম
তখন এরকম প্রবলেম কিছু করেছি টানের উপরে, এখানে সুতার মধ্যে একটা টান বল ক্রিয়া করতো, তাই না? তাহলে এখানে যে টান বল কাজ করছে, এই টান বলটা কত? টান বলটা টি ধরে নিচ্ছি। তাহলে এই টান বলটা যদি টি হয় তাহলে এর দুখানা উপাংশ থাকবে, একটা উল্লম্ব উপাংশ থাকবে উপরের দিকে, একটা এই দিক বরাবর অনুভূমিক উপাংশ থাকবে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে একান্তর কোণ বলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এই উল্লম্ব উপাংশ কত হবে? উল্লম্ব উপাংশ টি এর হবে টি কস থিটা, আর অনুভূমিক উপাংশ হবে টি সাইন থিটা। এখন এই ধাতব গোলকটি যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এই টি কস থিটা উপাংশের সঙ্গে এমজি সমান হতে হবে। তাহলে এখানে কি লিখব? টি কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। জি কি জিনিস? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এম জি হচ্ছে এই গোলকটির ওজন নিচের দিকে যেটা কাজ করছে। সাম্যাবস্থায় থাকতে গেলে এই ওজনকে এই উপাংশটি প্রতিমিত করবে। আর এই যে ইকিউ হচ্ছে বিকর্ষণ বল। কেন ইকিউ কেন বিকর্ষণ বল? আমরা জানি যে কোনো এক জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড ই হয় এবং এখানে যদি চার্জ কিউ থাকে, তাহলে এই গোলকটির ওপরে মোট যে বিকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে ই ইন্টু কিউ। ইলেকট্রিক ফিল্ড ই এবং সেখানে কিউ চার্জ থাকলে কিউ চার্জের উপরে বল কত হয়? কিউ ই। আমরা এটা ইলেকট্রিক ফিল্ড যখন পড়েছিলাম বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেখানে পড়েছিলাম সেখানে কিন্তু এটা আলোচনা করেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয়, সেখানে কিউ আধান থাকলে কিউ আধানের উপরে যে বল হয় সেই বলটা হচ্ছে কিউ ই। তাহলে এই বলটা প্রতিমিত হবে কার দ্বারা? টি সাইন থিটা। তাহলে কি হবে? টি সাইন থিটা ইজ ইকুয়াল টু ই কিউ। এখানে কিউ তো জানা আছে, ই এর ভ্যালুটা কি হবে? ই এর ভ্যালু আমরা এর আগের দিনই গসের সূত্রের সাহায্যে অসীম অপরিবাহী সমতল ধাতব পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম। এখানে এই যে পাতটি আছে, অসীম আছে, সমতল আছে, অপরিবাহী আছে, ঠিক আছে? তাহলে এখানে কতখানি ইলেকট্রিক ফিল্ড হবে সেটা আমরা ওই সূত্র থেকে বলতে পারি ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসিলন। ঠিক আছে? ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসিলন, এটা আমরা জানি। তাহলে ই এর জায়গায় এটা বসাবো। ই এর জায়গায় বসালে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? টি সাইন থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি সিগমা কিউ বাই 2 এপসিলন। আমাকে কোন জিনিসটা বের করতে হবে? থিটা বের করতে হবে, থিটাটা বের করতে হবে। তাহলে টিটাকে তুলে দিতে হবে, টিটাকে রাখলে চলবে না। তাহলে এই দুই নম্বর সমীকরণকে এক নম্বর, এটা 1 নম্বর সমীকরণ নয়, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 2 নম্বর ভাগ 1 নম্বর করলে পাই কি পাই? সাইন থিটা বাই কস থিটা, টি তো কেটে যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। লিখি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এদিকে ভাগফলটা কী হবে? এদিকে ভাগফলটা হবে সিগমা কিউ বাই 2 এপসিলন ভাগ এমজি, অর্থাৎ এমজিটা নিচের দিকে হয়ে যাবে এম জি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কী হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স সিগমা কিউ বাই 2 এপসিলন এম জি। তাহলে কতখানি অ্যাঙ্গেল তৈরি হবে, কতখানি কোণ তৈরি করবে? এই পরিমাণ কোণ তৈরি করবে।